আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, একজন শ্রীলঙ্কার নাগরিক ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলাদেশি আরেক নাগরিককে। সৌদি আরবে দুজনের পরিচয়, প্রেম, এরপর বিয়ে। তারপর আরো ভালো থাকবার জন্য দুজনের সিদ্ধান্ত নেন বাংলাদেশে চলে আসবার। কিন্তু সুখী সেই দম্পতির বাংলাদেশে আসবার পর দুঃখের আর শেষ নেই। দর্শক, যে বাংলাদেশি যুবক ইব্রাহিমকে বিয়ে করে বাংলাদেশের প্রতি চরম শ্রদ্ধাবোধ জন্মেছিল শ্রীলঙ্কার নাগরিক রেনুসার, সেই রেনুসাই এখন বাঙালিদের প্রতি চরম বিরক্ত। তার সাথে প্রায় 3টি বছর ধরে বন্দি জীবন কাটছে রেনুসা আর তার পরিবারের। দর্শক, রেনুসার পরিবারকে নিয়ে একুশের চোখের এবারের পর্ব আপনাদের সাথে আছে আমি ইলিয়াস হোসেন। অনুসন্ধানে সহায়তা করেছেন মনসুর সেলিম। চাঁদপুরের ফরিদগঞ্জ থানার শেখদি গ্রাম। ইব্রাহিম খলিল শেখদি গ্রামের সৌদি প্রবাসী। 2 যুগের বেশি সময় ধরে সেখানেই আছেন, মাঝে মধ্যে দেশে। মনে করছি বাংলাদেশি মানুষের অনেক ভালো, কিন্তু দেখছি ভালো, কিন্তু রোগ আশ্রমগুলো অনেক মানে অনেক অনেক খারাপ। রেনুসা বেগম শ্রীলঙ্কার নাগরিক, তিনিও সৌদি প্রবাসী। সৌদিতে থাকার সুবাদে 11 বছর আগে রেনুসার বিয়ে হয় শেখদি গ্রামের ইব্রাহিম খলিলের সাথে। বিয়ের পর দীর্ঘদিন সুখে কাটিয়েছেন ইব্রাহিম রেনুসা দম্পতি। এরই মধ্যে এই দম্পতি 5 সন্তানের জনক হয়েছেন। এরপর বছর 6 আগে ইব্রাহিম সৌদিতে ব্যবসা চালিয়ে গেলেও রেনুসা বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবেসে চাঁদপুরে ইব্রাহিমের গ্রামের বাড়িতে স্থায়ীভাবে থাকবার সিদ্ধান্ত নেন। দর্শক, সৌদিতে ভালোবেসে বিয়ে করে আরো ভালো থাকবার জন্য বাংলাদেশে চলে আসে ইব্রাহিম রেনুসা দম্পতি। কিন্তু এখন কতটা ভালো আছে সেই দম্পতি, সেটা জানতে চলুন চাঁদপুরের শেখদি গ্রাম থেকে ঘুরে আসা যাক। বাংলাদেশে আসবার পরও ইব্রাহিম ও রেনুসা দম্পতি সুখেই দিন কাটাচ্ছিলেন, কিন্তু তাদের এই সুখ আর খুব বেশি দিন স্থায়ী হয়নি। আপন চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থেকে পুরো ঘটনার শুরু। এরপর এই দম্পতির সংসারে দুঃখ ছাড়া আর কিছুই জোটেনি। ইব্রাহিমের আপন চাচা বসুমিয়া আর তার ছেলেদের সাথে চরম দ্বন্দ্বের জের ধরে 2 পক্ষের মধ্যে গেল 3 বছরে প্রায় 2 ডজন মামলা পাল্টা মামলা হয়েছে। মামলাবাজিতে পটু ইব্রাহিমের চাচা বসুমিয়ার অত্যাচারে অবশেষে ইব্রাহিম আবারও গ্রাম ছেড়ে সৌদিতে চলে যান। কিন্তু তারপরও ইব্রাহিমের স্ত্রীর সন্তানদের উপর নির্যাতন বন্ধ হয়নি। ওরা কি করলো, আমারে ঘরের থেকে বাইর করে আইনা কয়েকটা থাবর ঘুষি এগুলো মারলো। মারানোর পরে আবার কাকায় ঘরের ভিতরে নিয়ে গেল। নেওয়ানোর পরে আবার কাকার হাতের থেকে আবার আমারে নিয়ে এলো, টাইনা টেনা নিয়ে এলো। এদিকে মারানোর পরে আম্মু রাত্রেবেলা আসলো, আমারে নিয়ে গেল। ওই দিক থেকে আবার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ওই স্কুলের কাছে মানুষ লাগিয়ে রাখবো, এদিকে মানুষ লাগিয়ে রাখবো। এরই মধ্যে ইব্রাহিমের স্ত্রীর উপর কুদৃষ্টি পড়ে ইব্রাহিমের চাচাতো ভাইয়ের। সেই প্রস্তাবে রাজি না হওয়াতে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। ইব্রাহিমের পরিবার যাতে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় না যেতে পারে, সেজন্য বাড়ির সীমানা ঘেঁষে দেয়া হয় 10 ফুট উঁচু দেয়াল। আবার বাড়ির ভেতরে যাতে অস্বস্তি পরিবেশ সৃষ্টি হয়, সেজন্য বসুমিয়ার বাড়ির দোতলায় তৈরি করা হয়েছে মুরগির খামার। একদিকে উঁচু দেয়াল, আরেকদিকে মুরগির খামারের দুর্গন্ধ। সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে ওঠে ইব্রাহিমের গোটা পরিবারটি। আমরা থাকতে দিব না, ওদিকে পরিবেশ নষ্ট করে দিব, বাচ্চা করে থাকতে দিব না। ও এই যে মুরগি ফার্ম মুড়াতে পরিবেশ নষ্ট হয়ে গেছে, বাচ্চারা থাকতে পারে না, তো আমি বাচ্চা করে নিয়ে চাঁদপুরে চলে আসছি। অত্যাচারের এখানেই শেষ নয়। ইব্রাহিমের সন্তানদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে নিরাপত্তাহীন করে তোলে তার চাচা বসুমিয়ার সাঙ্গপাঙ্গরা। আমি স্কুলে যেতে আমার ভয় লাগে, তারা এদিকে দাঁড়িয়ে থাকে, এদিকে আমার জিজ্ঞেস করে এদিকে কে ফাইমের নামে কেউ আছে। এই যে একটা বেটা জিজ্ঞেস করছিল আগে,
তা আমাকে কি খাবার একজন চকলেট দিছিল, তা আমি খাই না, তা আয়া পড়ছি। এমন অবস্থায় ইব্রাহিম আবারও দেশে ফিরে আসতে বাধ্য হয়, কিন্তু তাতেও জটিলতা আরো বেড়েছে। দেশে আসার পর চট্টগ্রামের আমলি আদালতে তার বিরুদ্ধে একটি যৌতুক নিরোধ আইনে মামলা রুজু করা হয়। অভিযোগে বলা হয়, আনোয়ারা নামে এক তরুণীকে বিয়ের পর খরপোশ না দিয়ে যৌতুক দাবি করেছে ইব্রাহিম। বিয়ে হয়েছে, এটা হয়েছে, কিন্তু সব মিথ্যা। আমি পুলিশের সামনে দাঁড়িয়ে বলতেছে আমি এই যে আমি ওর বউ হয়েছে আমি, কিন্তু ওরা মিথ্যা গাভীর নামে নিয়ে আসছে, এটা নিয়ে আসছে। তো আমি অনেক চিল্লাচিল্লি করছি। তো তারপরে আমি পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে যাওয়াতে পুলিশে বলতেছে না, মানে সারাসারি পাইবো না, মানে অনেক খারাপ ধরনের আচরণ করছে আমার সাথে। কয়েক মাস আগে স্ত্রী সন্তানদের কাছে আসার পর ওই মামলায় গ্রেফতার হন ইব্রাহিম। আমার জামাই যেন বিদেশ না যেতে পারে, তো এর টাকা পয়সা না কামাইতে পারে, তো ভালো পরিচিত মানে ভালোভাবে না থাকতে পারে, তো এ ধরে দিছে ওরা। এবার দেখা যাক ইব্রাহিমের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলা কতটা সত্য। এই মামলায় শুধু আসামি ইব্রাহিমের ঠিকানা সঠিক, বাদবাকি বাদী সাক্ষীদের ঠিকানা অচিনপুরের কামরূপ কামাখ্যায়। যে নাম ঠিকানা দেয়া হয়েছে তার পুরোটাই ভুয়া। কুমিল্লার দেবিদ্বার থানার স্থায়ী ঠিকানার যে গ্রামের কথা বলা হয়েছে সে গ্রামের নাম তো দূরের কথা, গন্ধ কেউ কখনো শোনেনি। চট্টগ্রামের অস্থায়ী ঠিকানাগুলোতেও সেই নামের কাউকেই কেউ চিনতে পারেনি। দর্শক, শুধু মিথ্যা মামলার মধ্যেই দুপক্ষের বিরোধ থেমে থাকেনি। ইব্রাহিম দেশ থেকে চলে যাবার পর তার পরিবারের উপর বেশ কয়েকবার হামলাও হয়েছে। সেই হামলায় বেশ কয়েকজন জখমও হয়েছে। এখনো কেউ কেউ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। কেন আইনের আশ্রয় নিলাম? ওই রাত্রে বাসুর দলবল নিয়ে আমার মায়েরা পালানের কন্ট্যাক্ট করে। মোহাম্মদ মনসুর ইব্রাহিমের বড় ভাইয়ের ছেলে। ইব্রাহিম দেশ থেকে চলে যাবার পর তার পরিবারকে দেখে শুনে রাখার মতো একমাত্র মনসুরই এখন অবলম্বন, যে কারণে তাকে খুন করবার জন্য 5 লাখ টাকায় চুক্তি করে বসু মিয়া। সে অনুযায়ী সবকিছুই হয়েছে, কিন্তু জানটাই বেঁচে আছে মনসুরের। 5 লাখ টাকা কন্ট্যাক্ট করছে, তার 1.5 লক্ষ টাকা অ্যাডভান্স হয়েছে। এসব এলাকার নিরম মতো জনগণের থেকে জানতে পারলাম। মনসুরের অভিযোগ তাকে মারবার জন্য বসু মিয়ার সাথে হাত মেলায় গ্রামের সুমন মেম্বার, আর খুনের অপারেশনে অংশ নিয়েছে বহিরাগত ভাড়াটিয়া মাস্তান। বাসুর দলবল নিয়ে ঈদের 2 দিন পরে রাত্রে আমার বাগানের ভিতরে এলাকার ওয়ার্ড মেম্বার সুমন গাজী সহকারে আমার আয়সা এলোপাতাড়ি মারধর করে। ঘটনার পর থানায় মামলা করা হলেও মূল হোতা বসু মিয়াকে আসামি করা যায়নি, যেটার কারণ হিসেবে মামলার বাদী অভিযোগ করেছেন থানা পুলিশের কারণেই বসু মিয়াকে আসামি করা যায়নি। তখন আমাদেরকে ঠিক দেওয়া হয়েছে যে মানে যদি মনে যদি বাসুরে এবং বাসুর মানে কোনো আত্মীয় স্বজনকে মামলা দেওয়া হয় তাহলে আমাদেরকে পুরো নারী নির্যাতনের মামলা দিবে। আরেকটা কিসের থেকে কি হয়েছে সুন্দরভাবে কথা বলেন। বসু মিয়া ঘটনার মূল হোতা হয়েও বসু মিয়ার নামে মামলা করা যায়নি। নিশ্চয়ই অনেক ক্ষমতাবান, ক্ষমতার কিছুটা বসু মিয়া আমাদের সামনেই জানান দিয়েছে। আমরা যখন বিষয়টি নিয়ে এলাকার মানুষের বক্তব্য জানতে চাচ্ছিলাম তখন বসু মিয়া আমাদের পিছু ছাড়ছিল না। আর বসু মিয়ার ক্ষমতা এতটাই যে তার সামনে কেউ আমাদের ক্যামেরায় মুখ খোলারও সাহস দেখায়নি। অবশ্য এরপর আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষের বক্তব্য জানতে পারি। এদেরকে একমাত্র করতে পারবে একমাত্র উপরওয়ালা আছে, আমি মনে করি আর কেউই নাই। দর্শক, দুপক্ষের মধ্যে এমন অবস্থা চলার জন্য যেমন তারা নিজেরা দায়ী, তেমনি আরেকটি পক্ষ তাদের পেছন থেকে কলকাঠি নেড়েছে। ইব্রাহিম দেশ থেকে জীবন নিয়ে পালানোর পর তার স্ত্রী যে যে পক্ষের কাছে বিচার চাইতে গেছে সব পক্ষই তাদের কাছ থেকে সুবিধা নিয়েছে। থানা পুলিশের কাছেও গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে রেনুসা টাকা তো দিয়েছে, তার সাথে ইজ্জতটাও। জানাবো বিরতির পর। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। সাথে আছে আমি ইলিয়াস হুসাইন। দর্শক, বিরতির আগে রেনুসাকে নিয়ে বিভিন্ন পক্ষের টানা হেঁচড়ার কথা বলছিলাম। আগে সেই থানাতে যাব যেখানে বিচার চাইতে গিয়ে রেনুসাকে সম্মান হারাতে হয়েছিল। পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে যাওয়াতে পুলিশে বলতেছে না, মানে সারাসারি পাইবো না, মানে অনেক খারাপ ধরনের আচরণ করছে আমার সাথে। আমার গালা ধরছে, আবার আমার হাতে গায়ে দিচ্ছে, মানে হাতের ফে করছে। হ্যাঁ, আমার মেয়ে তখন আমার 4 মাস পেট।
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা। কোন আসামির নাম কাটবেন বা কি করবেন এমন ধরনের কোনো বক্তব্য আমি তাদেরকে বলিনি। থানার সাব ইন্সপেক্টর ইব্রাহিম খলিল। বসু হাজি আর তার লোকজনের অত্যাচার থেকে বাঁচার জন্য রেনুসা এই পুলিশ অফিসারকে বেশ কয়েকবার টাকা দিয়েছেন, কিন্তু সমস্যা হলো দুই পক্ষের কাছ থেকে টাকা খেয়ে সাব ইন্সপেক্টর ইব্রাহিম কাজের কাজ কিছুই করেনি। পুলিশকে দেয়া এসব টাকা পয়সা নিয়ে যেন ভবিষ্যতে কোনো প্রশ্ন তুলতে না পারে সেজন্য একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষরও রাখা হয় রেনুসার। অবশ্য সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখার জবাবে পুলিশ বলেছে এটা তাদের পারিবারিক কলহ মীমাংসার জন্যই নাকি রাখা হয়েছিল। তারা নিজের উইলিংনেস দেওয়া গেছে যে তারা কোনো কাজ করবে না, কমিটমেন্ট দেওয়া গেছে। রেনুসা এতদিন মুখ বন্ধ করে সহ্য করেছে, কিন্তু আমাদেরকে পেয়ে এবার সবকিছুর হিসেব চেয়েছে। শ্রীলঙ্কার মহিলার কাছ থেকে টাকা নিয়েছে, টাকাটা ফেরত দুজনের চরম উত্তেজনার এক পর্যায়ে সব গোপন তথ্য ফাঁস করে দেয় ইব্রাহিম। কত টাকা নিতে? শুধু রেনুসা একাই না, এলাকার বিভিন্ন মানুষের মধ্যে ঝামেলা বাঁধিয়ে অসৎ পুলিশের সাথে হাত মিলিয়ে টাকা খায় উপজেলার ভাইস চেয়ারম্যান। পুলিশের অভিযোগের কিছুক্ষণের মধ্যেই হাজির সেই ভাইস চেয়ারম্যান। তার সাথে হাজির হয় আওয়ামী লীগের পরিচয় দানকারী ভাইস চেয়ারম্যানের ক্যাডার বাহিনী। আপনি কি গভর্নমেন্ট অফিসার? না না, আমি বাহাউদ্দিন বাহার। আপনি কে? আমি স্থানীয় প্রতিনিধি, ওখানে মানে জাস্ট সামাজিক লোক। সামাজিক লোক মানে আপনি কি মেম্বার, চেয়ারম্যান বা এরকম? না না, আমি সমাজকর্ম করে। এবার ভাইস চেয়ারম্যানের কাছেই জানা যাক কত টাকা খেয়েছে পুলিশের সাথে মিলেমিশে। আমি হেগতে টাকা খাইলে তো আমার বাসা থাকবো টুটি লাগবে। যিনি টাকা পয়সা লেনদেন করেন, টাকা পয়সা খান, কিন্তু উনার স্টাইলটা থাকে ভিন্ন। নিজের নামে সাফাই গাইলেও শুধু টাকাই না, রেনুসাকে ধর্ষণ করবারও নাকি চেষ্টা করেছে এই ভাইস চেয়ারম্যান, কিন্তু সেই প্রশ্ন করতেই পালিয়ে যায় ওই চেয়ারম্যান। হ্যাঁ, আমার হাতের বাম হাতে এভাবে জড়ে ধরছে আর গালের ভিতরে হাত দিয়ে রাখছে, ওরা টাকা দিয়ে এগুলো করাইছে। দর্শক, একজন নির্যাতিত মানুষ, তার উপর বিদেশি, তার পাশে দাঁড়ানোর জন্যই আমরা সেখানে ছুটে গিয়েছিলাম তার দুঃখ কিছুটা লাঘবে, কিন্তু বাস্তবতা বলছে তার কষ্ট বোধহয় আরো বাড়লো। আমরা কুমিল্লা থেকে চলে আসবার পর থেকে পরিবারটিকে বিভিন্নভাবে নির্যাতন করছে স্থানীয় প্রশাসন। তিনবারে ঢুকছে তারা আমাদের বাড়িতে, লুটপাট ডাকাতিকে নাম করে মারা নেয়। ইব্রাহিম দেশ থেকে চলে যাবার পর ইব্রাহিমদের পক্ষে গ্রামের দু একজন কথা বলবার চেষ্টা করেছে, কিন্তু কথা যারা বলেছে তারাও নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। কিছুদিন আগের কথা, রেনেসাদের উপর নির্যাতনের চিত্র দেখে নিরীহ পরিবারটির পাশে দাঁড়িয়েছিল একজন, কিন্তু সেই রাতেই তার বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। আমার বাড়ি ভাঙ্গা সবকিছু নিয়ে গেছে, আমি খালি নিচে পড়ে রয়েছি, আপনি দেখেন সেই দিকে আমার সেই বাড়িতে শুকুর আলী আছে, মিজান আছে, জসিম, নাসির, এরপরে করছে আর অনেকটি লোক ভাঙ্গা দিবে, ওসমান, শুকুর আলী 10টা না 10টা বাড়িতে ঢুকছে। এরপরে আমি এর খাটের তলের লুকিয়ে রাখছি। রেনেসা তার পরিবারের উপর নির্যাতন সহ্য করতে না পেরে প্রথমে বিচার চাইতে গিয়েছিলেন গ্রামের সুমন মেম্বারের কাছে, কিন্তু সুমন মেম্বার মোটা অঙ্কের টাকা দাবি করলে রেনুসা দিতে অপারগতা জানায়। এরপর থেকে মেম্বারও গিয়ে বসু মিয়ার দলে যোগ দেয়। সেটা নিয়ে আমরা গেছি স্থানীয় মীমাংসার জন্য, কিন্তু স্থানীয় মেম্বারের কারণে তারা সমাধানের আলোকে করতে পারি নাই। আমরা সুবিচার চাই এবং এটা বিচার হোক, আপনাদের সহজে চাই। আগেই বলেছি, সুমন মেম্বার আর বসু মিয়া মিলে ইব্রাহিমের ভাইয়ের ছেলেকে মারবার জন্য পরিকল্পনা করেছিল। সেই মামলার আসামি হয়ে সুমন মেম্বার এখন ফেরারি। আমরা এবার সুমন মেম্বারের খোঁজে। সুমন মেম্বারের বাড়িতে গিয়ে পাওয়া না গেলেও তার সন্ধান পাই পাশের থানায় গিয়ে। আপনারা কিছুদিন আগে জুয়া খেলা নিয়ে কেন্দ্র করে ওর লোকে কারা কারা জানি মাইর দুই করছে, ওরে রাত্রে মারছে, রাত্রে আনুমানিক 9টার দিকে ওরে মারছে, মারার পরে আমারে মানে এটারে কেন্দ্র করে আর কি আমারে আসামি করছে। সুমন নির্দোষ কিনা সেটা আমরা আগেই উপজেলা চেয়ারম্যানের মুখে শুনেছি, তারও আগে শুনেছি বিচার চাইতে যাবার পর থানা পুলিশ রেনুসাদের সাথে কি আচরণ করেছিল। রেনুসা বিচারের জন্য পুলিশ সুপারের কাছেও গিয়েছিলেন। এবার জানবো পুলিশ সুপার কি ন্যায্য বিচার
করবেন কিনা। তার অভিযোগটি আমার কাছে যদি করে, আমার কাছে যদি অভিযোগ আসে, লিখিতভাবেও করতে পারে, মৌখিকভাবেও করতে পারে, সেটা আমি তদন্ত করে দেখব যে তার অভিযোগ ঠিক আছে কিনা। যদি ঠিক থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বিচারের আশ্বাস দিল পুলিশ সুপার নাকি আমাদের এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাবার বিষয়টি ভালোভাবে নেয়নি, এক কথায় মাইন্ড করেছিলেন। যে কারণে আমরা ফিরে আসবার পর থেকে রেনুসা পরিবারের উপর এসপির প্রত্যক্ষ মদদে নির্যাতন চলছে, যেটা আমাদেরকে টেলিফোনে জানিয়েছেন রেনুসা। এদিকে নিজের জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবেও চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন রেনুসার স্বামী ইব্রাহিম। আমার ওয়াইফের ভালো থেকে টানে আর করা কিন্তু অনেক সুন্দর, এইদিকে আসো এইদিকে আসো এইদিকে আসো, মানে সে আমার দিন নিয়ে আসে কি করবো দুঃখের কথা, এই সমস্ত কথা কারো কাছে বলছি না মামা। এখন প্রশ্ন হলো, স্থানীয় প্রশাসন যদি টাকা পয়সার বিনিময়ে পক্ষপাতমূলক আচরণ করেন তাহলে তাদেরকে বাঁচাবে কে? দর্শক, একটা সময় ছিল গ্রামের মানুষেরা ছিল শান্ত মেজাজের, কিন্তু শান্ত সেই গায়েও এখন অশান্ত বাতাস বইতে শুরু করেছে। কলুষিত রাজনীতি, পেশি শক্তির উত্থান, তার সাথে অনৈতিক কর্মকাণ্ডের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের জড়িয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে গ্রামের মানুষও এখন জটিল এক সমীকরণের মুখোমুখি। দর্শক, যেতে হবে, যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। অন্যায় অপরাধের যে কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেন, আমরা তুলে আনবো আপনার দেয়া তথ্যের ভেতরের খবর। লিখুন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-tv.com। এই ঠিকানায় কথা বলতে পারেন 01972121236 এই নম্বরে। দর্শক, অপরাধ জগতের নতুন কোন অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন। বিদায়।